Bismillahir Rahmanir Rahim. This is lecture 17. Topic is normal probability distribution. At first, we have to learn some basic idea on normal probability distributions. Actually, normal probability distribution এর বেসিক যে কনসেপ্ট সেটা আগের ক্লাসগুলিতে একটু করে বলেছি যে নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েবলটা হবে দ্যাট ভেরিয়েবল শুড বি এ random continuous variable, not discrete random variable. আমরা দুই ধরনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি গত ক্লাস পর্যন্ত। আমরা যখন বাইনোমিয়াল বা পয়সন ডিস্ট্রিবিউশন করেছি তখন কিন্তু এক্স এর মান ছিল 0 1 2 3 4 এটসেট্রা এটসেট্রা। আর এখানে কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ইউজ করা হবে। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সীমানা হয় ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি। এটা আমরা মনে রাখব। তো এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বোঝানোর জন্যই এখানে একটা টাইম লাইন দেওয়া আছে 0 আওয়ার থেকে 24 আওয়ার্স। দিনের 24 ঘন্টাকে আমরা এইভাবে একটা টাইম লাইন দেখিয়ে বলতে চাচ্ছি যে যে কোনো মুহূর্ত, একটা দিনের যে কোনো মুহূর্তকে আমরা এখান থেকে পাবো। রাত 3টা 5 মিনিট সেটাও পাবো, সকাল 11টা 15 মিনিট সেটাও কিন্তু এই টাইম ইন্টারভ্যালের মধ্যে প্রেজেন্ট আছে। দ্যাট মিনস ইট উইল বি এ ন্যাচারাল নাম্বার। এই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট এখানে একটা ইন্টারভ্যাল ইন্ট্রোডিউস করেছি। ওকে, নেক্সট, হোয়াট ইজ নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? So দেখো, a normal distribution is in many respects the cornerstone of statistics বলা হয়। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সে অ্যানালাইসিসের জন্য এই নর্মাল ডিস্ট্রিবিউশনটার অ্যাপ্লিকেশনই সবচেয়ে বেশি। A random variable x is said to have a normal distribution with mean, অর্থাৎ যে ভেরিয়েবলটা এক্স হবে দ্যাট শুড বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যার মিন হবে মিও, আর মিনের ইন্টারভেল হবে ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি। অর্থাৎ এর ভেরিয়েবল হলো একটি আর প্যারামিটার হলো মিও, আরও একটি প্যারামিটার আছে যাকে বলা হয় ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। ভ্যারিয়েন্স শুড বি পজিটিভ ইফ ইট হ্যাজ দ্য ডেন্সিটি ফাংশন। দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডেন্সিটি ফাংশন হবে নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের, সেই ডেন্সিটি ফাংশনটা হলো এফ অফ এক্স is equals to 1 upon sigma square root of twice pi. এই নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ডেন্সিটি ফাংশন, এটা আমাদের মনে রাখতে হবে 1 by sigma square root of twice pi. What is sigma? Do you know? তোমরা কি জানো কেউ সিগমা কি? এই কিছুক্ষণ আগে বলেছি সিগমা স্কোয়ার হুইচ ইজ ভেরিয়েন্স। তাহলে সিগমা কি জানো? সিগমা স্কোয়ারের স্কোয়ার রুট, যাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমরা মিড টার্মে পড়েছি। এখন যদি সিগমা দ্বারা কি বোঝানো হয়, যদি ভেরিয়েন্স সিগমা স্কোয়ার হয় তাহলে সিগমা দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এটা একটা ভাইবার প্রশ্ন। তাহলে ফাইনালের সিলেবাস অ্যাজ ওয়েল এস মিড টার্মের সিলেবাস, কারণ মিড টার্মের সিলেবাসে আমরা পড়িয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে আমরা পড়িয়েছি ভ্যারিয়েন্স ইত্যাদি ইত্যাদি। আর যে ফাংশনটার ভেরিয়েবল পোর্শনটুকু ই টু দ্য পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ যে ই টু দ্য পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার, আর এক্স এর সীমানা মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি। আচ্ছা, দ্য ডিস্ট্রিবিউশন ইজ ইলিস্ট্রেটেড গ্রাফিক্যালি ইন দ্য ফলোইং ফিগার। এই ফাংশনের ডিস্ট্রিবিউশনটা হবে এই ফিগারের মতো। ওকে, দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ ইউজড টু extensively that the shortened notation x is equivalent to capital N and it has two
parameters. One is mu, another one is sigma square. Mu is the mean of the distribution. Mu হলো mean and sigma হলো variance. অর্থাৎ এই নর্মাল ডিস্ট্রিবিউশনের যে দুইটা প্যারামিটার থাকে সেই দুটি প্যারামিটার হলো মিউ এবং সিগমা স্কয়ার। আমরা কি বলতে পারবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কয়টা? মনে নাই? দুইটা। বাইনোমিয়ালেরও দুইটা, একটা হলো পি আর একটা হলো এন। হোয়াট ইজ এন? নাম্বার অফ ট্রায়াল। হোয়াট ইজ পি? দিস ইজ দ্য নাম্বার অফ সাকসেস। তাহলে আমরা বাইনোমিয়ালের মনে রাখতে হবে, এখানে একইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে পয়সনের কয়টা সেটাও মনে রাখতে হবে। পয়সনের প্যারামিটার কয়টি? একটি, সেটা গত ক্লাসে পড়িয়েছি, এম অথবা মিউ, সরি ল্যামডা, গত ক্লাসে বলেছিলাম ল্যামডা। তো এখানে আমরা নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্যারামিটার পেলাম দুইটি, একটি হলো মিন মিউ আর একটি হলো ভেরিয়েন্স সিগমা স্কয়ার। তো এইভাবে আমাদের ডিফারেন্স করে করে আমরা পড়ব। এবার আসো নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য কতগুলি কন্ডিশনস থাকে। যে নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফ একটি আমরা চার্টে দেখালাম এখানে। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো যেই হারে গ্রাফটা ইনক্রিজ হয় একটা সার্টেন ভ্যালু পরে সেই হারেই কিন্তু ডিক্রিজ হয়েছে। এবং মিডল পয়েন্টে আমরা যদি মিডল কনসিডার করি, মিডলের দিক দিয়ে গ্রাফটাকে দুই ভাগে বিভক্ত করা যায়, যাকে বলা হয় গ্রাফ অফ সিমেট্রি। এবং ঠিক মিড পয়েন্টে মিন, মিডিয়ান অ্যান্ড মোড তিনটাই সমান, মনে রাখবো। সো এটা একটা বৈশিষ্ট্য যে মিন, মিডিয়ান, মোড সেন্টার অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন একেবারে মিড পয়েন্টে সেটা সমান। আর সিমেট্রি অ্যাবাউট দ্য সেন্টার, অর্থাৎ মিডল পয়েন্ট থেকে সিমেট্রি হবে। 50% of the values less than the mean and 50% greater than the mean, অর্থাৎ মিন থেকে 50% কম থাকে আর 50% বেশি থাকে। তো মোটামুটি গ্রাফ থেকে আমরা এই আইটেমসগুলি বুঝতে পারছি যে নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফের ক্যারেক্টারিস্টিক্সগুলি। এবার আসো প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্যগুলো হলো, দেখো, দি নর্মাল ডিস্ট্রিবিউশন হ্যাজ সেভারাল ইম্পর্টেন্ট প্রপার্টিজ। এখানে আমি 6টি প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। প্রথম প্রপার্টিটা হলো ইন্টিগ্রেশন ফ্রম লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি টু আপার লিমিট প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 1। এর অর্থ হলো সামেশন অফ অল প্রবাবিলিটিজ ইজ 1। যত রকমের প্রবাবিলিটিজ আছে তার যোগফল হবে 1। এটা আমরা এর আগেও কিন্তু পরে আসছিলাম এই টাইপে। দ্বিতীয়ত, প্রবাবিলিটি শুড বি পজিটিভ। যত রকমের প্রবাবিলিটি আছে সর্বনিম্ন হতে পারে 0, 0 থেকে পজিটিভ হবে, কিন্তু প্রবাবিলিটি ক্যানট বি নেগেটিভ। এই হলো দ্বিতীয় কন্ডিশন। এই যে এখানে লেখা হয়েছে রিকোয়ার্ড ফর অল ডেনসিটি ফাংশনস, এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম এই দুটি অবশ্যই মেনটেন করে। আর 3 এবং 4, বিশেষ করে 3 নম্বরে দুইটা প্রপার্টি আছে, লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স এর মান 0 হবে, আবার লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স তার মানও 0 হবে। আর 4 নম্বর হলো ফাংশন অফ মিউ প্লাস এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন অফ মিউ মাইনাস এক্স। এটা একটু বুঝতে যেন কেমন লাগে। অর্থাৎ মিউ হলো মিডল ভ্যালু, যাকে আমরা
মিন বলেছি। তো মিডল ভ্যালু থেকে সামনে যতটুকু হবে পেছনে ঠিক ততটুকুই হবে। আমরা যদি উপরের গ্রাফটার দিকে চিন্তা করি এবং চিন্তা করি যে এই জায়গায় মনে করো আমাদের আমরা দেখাতে চাচ্ছি, মনে করো এই ডিস্টেন্সটা মূলবিন্দু থেকে মিডল থেকে এই ডিস্টেন্সটা মিউ, আবার ঠিক তার ডানেও সেম এবং এটাও মিউ, অর্থাৎ ডানে যতটুকু বামে ততটুকু। ফাংশনাল ভ্যালু দুইটাই সমান হবে, দ্যাট মিন্স হাইট দুইটাই সেম হবে। দেখো যদি একই হয় তাহলে একই হাইটের হবে, ঠিক আছে। এটাই বলা হচ্ছে যে সেন্টার থেকে অর্থাৎ মিউ থেকে এক্স ডিস্টেন্স ডানে অথবা এক্স ডিস্টেন্স বামে ফাংশনাল ভ্যালু দুটি সমান, অর্থাৎ প্রবাবিলিটি দুটি সমান। তাছাড়া the maximum value of f occurs at mu, মিউতেই সর্বোচ্চ মান পাওয়া যায়, যা আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি। এবং the points of inflection of f are x equals to mu plus minus sigma, মিউ প্লাস মাইনাস সিগমা এই পয়েন্টে গ্রাফের পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনত বিন্দু পাওয়া যায়। সো পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা যদি গ্রাফিক্যালিও দেখাতে চাই, আমরা বলবো যে এমন একটা প্লেস আছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, যে এমন একটা জায়গা থাকে ঠিক এই জায়গার মধ্যে বা এই জায়গার মধ্যে আনত রেখা, অর্থাৎ আমরা যখন রেখা ড্রয়িং করব তখন একেবারে এটা মিলে যাবে, আনত রেখাটা ঠিক এই দিক দিয়েও পাওয়া যাবে। সেই জায়গাটা এমন একটা জায়গা হবে যেটার ভ্যালু হবে মিউ প্লাস সিগমা, মিউ মাইনাস সিগমা। এগুলি আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার আলোচনা করব। জাস্ট আমরা এই দুই একটা প্রপার্টি এখন একটু করে দেখালাম। আচ্ছা, এবার আসো মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। আসলে কিছুক্ষণ আগে কিন্তু বলেছি মিন হলো মিউ আর ভ্যারিয়েন্স হলো সিগমা স্কোয়ার। তো মিউ এবং সিগমা স্কোয়ার যে বলতেছি এটা কিভাবে আসে, তার ক্যালকুলেশনটা কি, তা আমরা একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো এই অংশটুকু আমি তোমাদেরকে একটু বোর্ডে দেখাতে চাই, কারণ এখানে একটু ইন্টিগ্রেশন আছে, ক্যালকুলেশন আছে। সো আমরা এই অংশটুকু চলো বোর্ডে যাচ্ছি। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো এখন আমরা পড়াবো মিন and variance of normal distribution. মিন, সো আমরা এর আগের ক্লাসগুলিতে মিনের ডেফিনিশন দিয়েছিলাম যে মিন হলো এক্সপেকটেশন অফ এক্স, আর আগের ক্লাসে সামেশন দিয়ে এইভাবে দিয়েছিলাম সামেশন অফ এক্স, মনে আছে এক্স এফ অফ এক্স মিনের ডেফিনিশনের সময় দিয়েছিলাম। এখানে কিন্তু এক্সপেকটেশন ফর র্যান্ডম কন্টিনিউয়াস ভেরিয়েবলের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা অ্যাপ্লাই করতে হবে। আমরা সেই ক্ষেত্রে মিনের ডেফিনিশনটা হলো ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি, তারপরে হলো এক্স এফ অফ এক্স ডিএক্স। এইটা ছিল মিনের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ডেফিনিশন। আর কিছুক্ষণ আগে আমরা এফ অফ এক্স এর একটি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ডিফাইন করেছিলাম, মুখে মুখে বলেছিলাম। সো ডেনসিটি ফাংশনটা কি ছিল, যে আমরা ডেনসিটি ফাংশন লিখেছিলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই
সিগমা রুট টোয়াইস পাই। তারপরে ছিল, আচ্ছা আমি এই জায়গায় সামান্য একটু ভুল করেছি, সরি না ঠিক আছে, ইন্টিগ্রেশন না, এটা ভুল হয়েছে। এ টু দ্য পাওয়ার মাইনাস 1/2 ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার। কিছুক্ষণ আগে এরকম একটি ফাংশন লিখে বলেছিলাম দিস ইজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন আমরা এই জায়গায় ওই মানটা সাবমিট করব। তাহলে কত আসে দেখো, মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি এক্স ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার রুট অফ টোয়াইস পাই, তারপরে আছে ই টু দ্য পাওয়ার মাইনাস 1/2 এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার দেন ডিএক্স। এই হলো আমাদের ফাংশনটুকু। এটা একটা ইন্টিগ্রেশন, কিন্তু তোমরা ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2, ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক জায়গায় ইন্টিগ্রেশন করেছো। আর এই ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য আমাদের একটি সাবস্টিটিউট করতে হবে, প্রতিস্থাপন বলা হয়। সে সাবস্টিটিউশনটা হলো এই ভ্যালুটাকে নিউ ভেরিয়েবল ধরব, যে লেট জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এই জেটি হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট বলা হয়। এমনি ভেরিয়েবল হলো এক্স, আর স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটকে বলা হয় জেড। অর্থাৎ এক্স ভেরিয়েবল থেকে জেড ভেরিয়েবলে আমরা শিফট করলাম। এখান থেকে আমরা এক্স এর মান কিন্তু বের করতে পারি। এক্স এর মান কত হয় দেখো, সিগমা জেড প্লাস মিউ সমান এক্স, পক্ষান্তর করে যোগ বিয়োগ করে এক্স এর মান বের করলাম। আবার বের করতে পারি dx ইকুয়ালস টু সিগমা dz। আরো লাগবে আমাদের সীমানা x থেকে z, x এর সীমানা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, x এর সীমানা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এর ইনফিনিটি। তুমি যদি x এর মান মাইনাস ইনফিনিটি বসাও, z এর মানও সেম টু সেম মাইনাস ইনফিনিটি হবে। কেন? মাইনাস ইনফিনিটি ইজ এ লার্জেস্ট নাম্বার ইন দ্য নেগেটিভ ডিরেকশন। সো এখান থেকে সামান্য যোগ বিয়োগ করলেও সেটা মাইনাস ইনফিনিটি হয়। এট দ্য সেম টাইম এক্স এর মান যদি প্লাস ইনফিনিটি বসাও, সামান্য যোগ বিয়োগ করলেও সেটা প্লাস ইনফিনিটি থাকবে। অর্থাৎ আমরা এই ইন্টিগ্রেশনটা করার জন্য কতগুলি সাবস্টিটিউশন ইউজ করেছি। এখন চলো এই মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশনের বাহিরে বের করতে পারি কিছু আইটেম। সেই আইটেমসগুলি হলো কনস্ট্যান্টস আইটেম ইন্টিগ্রেশনের বাহিরে বের করতে পারবো, কিন্তু ভেরিয়েবল বের করা যাবে না। 1/σ রুট টোয়াইস পাই এটা বের করলাম, এই অংশটুকু মাইনাস ইনফিনিটির পরিবর্তে মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটির পরিবর্তে প্লাস ইনফিনিটি। আর এক্স সমান কত, এই যে দেখো এক্স সমান হলো সিগমা জেড প্লাস মিউ। এটা আমরা এইভাবেও তো লিখতে পারি যে মিউ প্লাস সিগমা জেড, আর ই টু দ্য পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 মাইনাস এটা হলো জেড স্কোয়ার বাই 2। আর ডিএক্স সমান কত পেয়েছি কে বলবে? ডিএক্স সমান দেখো তো কোথাও কি আছে কিনা, তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ড? সিগমা ডিজেড। হ্যাঁ এই তো পেয়ে গেছে একজন। ডিএক্স সমান হলো সিগমা ডিজেড। ভেরি গুড। এই ডিজেড আর ডিজেড ক্যান্সেল, সরি সিগমা এবং সিগমা কাটা যাচ্ছে, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, এটা আমাদের কাটা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ইন্টিগ্রেশনটা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ইন্টিগ্রেশনের ভাগটুকু হলো মিউ ইন্টু যে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মিউটাও কনস্ট্যান্ট, এটা এখানে দিয়ে দিলাম
ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। আর একটি হলো সিগমা, আর এখানে কিন্তু প্রথম সিগমা ওই সিগমা কাটা যাবে, বাট মিউ সিগমা একটা রয়ে গেল, সিগমা বাই রুট টুয়াইস পাই মাইনাস ইনফিনিটি বাই প্লাস ইনফিনিটি জেড ই টু দ্য পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এইভাবে আমরা আমাদের ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে, এখন এই ইন্টিগ্রেশনের ক্যালকুলেশনটা আমাদের কমপ্লিটলি করতে হবে। একটা বিশেষ প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা এই ইন্টিগ্রেশনের ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে অংশটুকু পাচ্ছি মূলত এই ইন্টিগ্রেশনের মানটুকু পাবো 1 লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করে, আর এই ইন্টিগ্রেশনের মানটুকু পাবো আমরা 0। এটা প্রপার্টিজ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল থেকে ক্যালকুলাস 1 থেকে বা ক্যালকুলাস 2 থেকে এগুলি বের করা হয়। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করে আমরা এটা 0 দেখাতে পারবো সাবস্টিটিউট করে, এটাও দেখানো যাবে, লিমিট অ্যাপ্লাই করতে হবে, দেন অনেকটা ডিফিকাল্টি হয়, এইভাবে ক্যালকুলেশন করে এই মানটা পাওয়া যায় 1। ঠিক আছে, সো আমরা একটু এই জায়গায় সংক্ষিপ্ত এইভাবে করতে পারি। আর মূলত আমি দেখাচ্ছি যে এই ভ্যালুটার মান আসে রুট টুয়াইস পাই, এই টাইপের যে মিউ বাই রুট টুয়াইস পাই ইন্টু এই ভ্যালুটার মান আসবে রুট টুয়াইস পাই প্লাস সিগমা বাই রুট টুয়াইস পাই, আর এই ইন্টিগ্রেশনটার মান আসবে 0। এটা আমরা যেহেতু থিওরাম করতেছি তাই একটু সংক্ষিপ্তভাবে করলাম। তাহলে এটা এটা কাটা যাবে, এটা 0 হবে, থাকতেছে মিউ, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু আমরা এইভাবে ক্যালকুলেশন করে পেলাম মিউ। আচ্ছা, তো অনুরূপভাবে আমরা যদি ভ্যারিয়েন্স বের করতে যাই, তো ভ্যারিয়েন্সের ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি আমরা শিখেছি, ভ্যারিয়েন্স অফ এক্স, যে ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার এফ অফ এক্স ডিএক্স, এমনটাই ছিল। ঠিক আছে, এখন এই ভেরিয়েন্সের মধ্যে এক্স এর মানটা আমরা ওই যে শিফটিং ভ্যালুটা এক্স এর মানটা বসিয়ে এবং ক্যালকুলেশন করে সেই ক্ষেত্রে ফর্মুলা বসিয়ে আমরা একটু সংক্ষিপ্ত করতেছি, যে আমরা ক্যালকুলেশন করলে এই টাইপের পাবো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সিগমা স্কোয়ার জেড স্কোয়ার 1 by root 2 pi e to the power minus z square by 2 dz। এবং ফাইনালি আমি ক্যালকুলেশন না করে এটাকে একটু সংক্ষিপ্ত করতেছি, যে সিগমা স্কোয়ার 1 প্লাস 0, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটু করে দেখাচ্ছি যে ভ্যারিয়েন্সটা আমাদের আসবে সিগমা স্কোয়ার। সো খুব সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে ক্যালকুলেশনটা ড্রপ দিয়েছি, ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার এবং আমরা যে এক্সপেকটেশন অফ এক্স যাকে আমরা মিন বলি, মিন হলো মিউ। সো এতক্ষণ যে আলোচনা করেছি সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা আমাদের মনে রাখতে হবে এফ অফ এক্স ইকুয়ালস টু দিস, আর কি মনে রাখতে হবে, মিন হলো মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, আর ভেরিয়েন্স যদি সিগমা স্কোয়ার হয় তার স্কোয়ার রুটকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হবে সিগমা। আমরা এর আলোকে
হ্যাঁ, এখানে একটা বিশাল একটা আইটেম আমাদের মনে রাখতে হবে। সরি, রেড কালারটা অনেকটা প্রবলেমেটিক। এই ভেরিয়েবল ভ্যালুটা আমাদের মনে রাখতে হয়, জ্যাট ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এই সাবস্টিটিউশনটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, সো আমরা সংক্ষিপ্তভাবে expectation of x, that is mean of the normal distribution PSE mu আর variance of the normal distribution PSE sigma square। এখানে একটা চার্ট দেখানো হয়েছে, এই চার্ট থেকে আমরা কতগুলি অ্যাজাম্পশন পাচ্ছি। সেই অ্যাজাম্পশনস গুলি হলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভেরিয়েন্সটা যখন -1 থেকে +1 হয়, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অর্থাৎ -1 থেকে +1 হলে আনুমানিক 68% প্রবাবিলিটি এর আন্ডারে থাকবে, আর -2 থেকে +2 হলে লিমিট 95%, আর -3 থেকে +3 হলে 99.7%। অর্থাৎ -3 থেকে +3 এর মধ্যে আমাদের প্রবাবিলিটিটার 99.7% হয়, আর আউট অফ -3 or +3 probability remains only 0.03%। ঠিক আছে, সো খুবই কম পার্সেন্টেজ থাকে -3 থেকে +3 এর মধ্যে। এটা একটি স্ট্যাটিস্টিক্যাল ডাটা। এই ডাটাগুলি আমরা পরবর্তীতে প্রুফ করব, দেখব যে না কথাগুলি ঠিক আছে। এবার আসো, দুটি প্যারামিটারের কথা কিন্তু আজকে বারবার আলোচনা করেছি। সো একটি প্যারামিটার হলো মিউ, যাকে আমরা মিন বলেছি, আর একটি প্যারামিটার হলো সিগমা, যাকে সিগমা স্কোয়ার ভেরিয়েন্স, এবং সিগমাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুটি প্যারামিটারের দুইটা মিনিং আছে, এই মিনিং দুটি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম প্যারামিটার মিউ, এই মিউ কন্ট্রোলস দ্য লোকেশন, অর্থাৎ মিউ যদি পরিবর্তন হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নর্মাল ডিস্ট্রিবিউশনের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমরা কিন্তু একটা মিউ1 যদি এখানে হয় আর মিউ2 চেঞ্জ হয়, তাহলে আরেক জায়গায় শিফট হয়ে যাবে। অর্থাৎ মিউ কন্ট্রোলস দ্য লোকেশন অফ দি গ্রাফ, নর্মাল গ্রাফ, এটা মনে রাখতে হবে। আর সিগমা কন্ট্রোলস দ্য স্প্রেড অফ দি গ্রাফ। সিগমার মান যদি, দেখো, সিগমার মান যদি বড় হয় তাহলে একরকম হবে, আর ছোট হলে আরেক রকম হবে। তাহলে এই সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা যদি ছোট হয়, ঠিক আছে, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বোঝানো হয় এই ডিস্টেন্সটা, খেয়াল করে দেখো। সো এই ডিস্টেন্সটা সেন্টার থেকে, মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা যদি বড় হয়, গ্রাফের প্রকৃতিটা, নেচারটা হবে একরকম, আর যদি ছোট হয় নেচারটা হবে আরেক রকম। ঠিক আছে, আরো ছোট হলে নেচারটা আরেক রকম হবে। অর্থাৎ সিগমাটা কন্ট্রোল করে একটি গ্রাফের লঙ্গিটিউডানাল ডিস্টেন্স, গ্রাফটা কি পরিমাণে উঁচুতে আছে না ফ্ল্যাটি। আমরা লেপ্টোকার্টিক, প্ল্যাটিকার্টিক, মেসোকার্টিক পড়েছি না, এই ওই জিনিসটা কন্ট্রোল করে সিগমা। আর হল লোকেশন অফ দি নর্মাল কার্ভ কন্ট্রোল করে মিউ। এই দুটো জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব। এবার এতক্ষণ তো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে নতুন আরেকটি ডেফিনেশন, সেটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন।
অলরেডি আলোচনা করেছি। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হলো আমরা যখন একটা ভেরিয়েবল কনসিডার করেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে কিছুক্ষণ আগে আমি ছোট্ট করে বোর্ড যেখানে দেখা যায় যে জেড ইজ ইকুয়ালস টু, আচ্ছা দেখা যাচ্ছে না, না ও এখানে দেখা যাচ্ছে জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এই যে রিলেশনটা, এই জেডকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট। এটা আমরা কিছুক্ষণ আগে বলে আসছি, সেটা আবারও আমরা আলোচনা করতে আসছি এখানে, যে জেড ইজ ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট। আর জেড সমান কি, ভ্যালু মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। আর সেই জেড আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি পাই নরমাল ডিস্ট্রিবিউশন রিলেটেড, তাহলে যে কাজটা প্রথমে করব, আমরা চেঞ্জ করব ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে শিফট করব এই স্কেলের মাধ্যমে, যে জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। তারপরে আমরা কাজটুকু করে থাকব। আর এখানেই কিন্তু বলেছিলাম -3 থেকে +3 এর মধ্যে 99.7% প্রবাবিলিটি অবস্থিত, আর 0.03% প্রবাবিলিটি আউট অফ -3 অর +3। এটাকে জেড স্কোরও বলা হয়ে থাকে, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল স্কেল করেসপন্ডিং টু জেড স্কোর। ঠিক আছে, মনে করো জেটের মান পেয়েছো, মনে করো যে 1.5, তাহলে 1.5 এর করেসপন্ডিং ভ্যালুটা কতটুকু হবে? আর 1.5 এর চেয়ে যদি ছোট হয়, তাহলে কোন এলাকাটা পাবো? এই যে বিশাল এলাকাটা, এই এলাকাটা আমরা পাবো। কখন? যদি জেটের মান 1.5 এর চেয়ে ছোট হয়। আবার যদি এমন হয় যে জেটের মান -1 এর চেয়ে বড়, তাহলে কোন এলাকাটা পাবো? জেটের মান -1 এর চেয়ে বড় যদি হয়, তাহলে প্রথম -1 তার বড় মানে এই ডাইনের এলাকাটা সবটুকু আমরা পাবো। এইভাবে এলাকা অ্যানালাইসিস করা হয়। আমরা এই টাইপের প্রবলেম সলভ করে থাকব। আবার যদি বলা হয় জেটের মান যে 2 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে বড়, জেটের মান 2 এর চেয়ে ছোট, তাহলে হলো এই 2 আর 1, এই দুইটা ইন্টারভ্যালের মধ্যবর্তী এলাকা আসবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে এগুলি আমাদের আসতে পারে। সো ডিপেন্ডস অন গিভেন ইনফরমেশন। ঠিক আছে, এখান থেকে আমি আরো কয়েকটা ইনফরমেশন অ্যাড করতে চাই। সেটা হলো, যদি বলা হয় যে জেটের মান 1 এর চেয়ে বড়, অর্থাৎ আমরা 1 বরাবর একটা ড্রয়িং করলাম, এবং বড় 1 এর চেয়ে বড় বলতে কোন এলাকাটা হবে? 1 এর ডানের এলাকা, তাই না? 1 এর ডানের এলাকা। আচ্ছা, এই 1 এর ডানের এলাকা বের করতে হলে আমরা একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেই ফর্মুলাটা হলো টোটাল প্রবাবিলিটি হলো 1 থেকে, আর এই 1 এর করেসপন্ডিং প্রবাবিলিটি হলো ইয়েলো কালারড এরিয়া। সো টোটাল 1 থেকে আমরা যদি ইয়েলো কালারড এরিয়ার প্রবাবিলিটিটা বাদ দেই, তাহলে আমাদের এই শেডেড এরিয়াটা আমরা পাবো। কথা কি বোঝা যাচ্ছে? আমি কথাটা বলেছি যে 1 এর চেয়ে বড় প্রবাবিলিটি বের করতে চাই। সো 1 এর চেয়ে বড় প্রবাবিলিটি বের করতে হলে কিভাবে বের করব? টোটাল প্রবাবিলিটি হলো 1, টোটাল প্রবাবিলিটি থেকে ইয়েলো কালারড প্রবাবিলিটিটা আমরা সাবট্রাক্ট করব। তোমরা কি আসো? কোনো শব্দ নাই। জি স্যার, আছি। কই, বুঝতেছো কথাগুলি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই হবে। জি স্যার। ওকে, তো এবার কিছুক্ষণ আগে কিন্তু নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কয়েকটা প্রপার্টি আলোচনা করেছি, আর এখন হলো স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটির কয়েকটি প্রপার্টি আমরা আলোচনা করব। আচ্ছা, the cumulative area is
close to 0 for z score close to z equals to minus 3.49। আচ্ছা, এর অর্থ হলো মাইনাস 3.49 এর পর্যন্ত জেড স্কোরের ভ্যালু 0 এসে যায়, এরপরে আর কিছুই থাকে না। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে -3 থেকে +3 হলো 99.07, তার -3.49 যখন আসবে জেটের মান তখন প্রবাবিলিটিটা এসে যায় 0। একইভাবে +3.49এও আমরা তার মানটা পাবো 1, একেবারেই 1 পাবো। কখন? 3.49 বরাবর আসলে 1 পাবো। তাহলে এই দুইটার বিয়োগফল 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের রেজাল্ট 1ই হয়। আর একটি রেখা দ্বারা যদি একেবারে সেন্টার বরাবর মিউ বরাবর ডিভাইড করি তাহলে টোটাল প্রবাবিলিটিটাকে 2 ভাগে ভাগ করা যায়। শূন্যের আগ পর্যন্ত 0.5, শূন্যের পর থেকে আবার 0.5। আর একইভাবে এটা নিচেরটা অলরেডি আলোচনা করে ফেলছি যে ডানের অংশটুকু হবে 1। সো এই হলো নরমাল স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু বৈশিষ্ট্য। এদের সাপেক্ষে এই আলোচনাটাও কিছুক্ষণ আগে একবার করলাম, আবারও করতে চাচ্ছি। দেখো, সে ফর এক্সাম্পল আমাদের ক্যালকুলেশন করতে হবে প্রবাবিলিটি অফ জেড লাইজ বিটুইন এ টু বি, এ এবং বি এর মধ্যবর্তী এলাকাটার প্রবাবিলিটি বের করা। তো আমরা কি করব, বি এলাকা বরাবর প্রবাবিলিটিটা বের করব, করার পরে এ এলাকার বরাবর প্রবাবিলিটি বের করব, দুইটার বিয়োগ করলেই মধ্যবর্তী এলাকাটা বের হবে। এটাই বলেছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। Say for example, find the area under the standard normal curve to the left of z equals to 2.33। যে z এর মান 2.33 এর বামের অংশের প্রবাবিলিটিটা বের করো। z এর মান 2.33 -2.33 এর বামের অংশ। তাহলে আমরা যদি এইভাবে মনে করো, এটা 1 এতটুকু হবে না, যে 1 আসলো এখানে, 2 আসলো এখানে, -2.33 বরাবর তার ভ্যালুটা কত, তার বামের অংশের ভ্যালুটা। সো বামের অংশের ভ্যালুটা বের করতে হলে এখানে কিন্তু বের করে বলা হয়েছে 0.0049। কিভাবে 0.0049 এসেছে তা আমি এখন তোমাদেরকে অন্য একটা শেয়ার দিয়ে দেখাতে চাচ্ছি। যে প্রশ্নটা করেছিলাম জেটের মান -2.33, তাহলে নিউ একটা শেয়ার দিচ্ছি আমাদের জেট টেবিল। এই জেট টেবিলটা তোমাদেরকে প্রোভাইড করেছি কিছুক্ষণ আগে। দেখিও লেখা আছে স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটিস, the table entry for z is the area under the standard normal curve to the left of z। আচ্ছা, তাহলে আমরা যে ভ্যালুটা নিয়েছিলাম -2.33, সো -2.33 হাউ উই ক্যালকুলেট, দেখো আশা করি শেডিং এর মাধ্যমে ভালোই বুঝতে পারবে। -2.3 31 32 33। আর এই আরেকটা কালার ইন্ট্রোডিউস করি, এই দুটার কমন ভ্যালু কোনটা বলো, দেখে বলো। দুই দিক থেকে দুটা লাইন টেনেছি, রো ওয়াইজ কলাম ওয়াইজ। 0.0102। না স্যার, এটা তো কমন না। দুইটা শেডিং এরিয়ার কমন এলাকা, কমন ভ্যালু কোনটা দেখা যায় না? স্যার 0.0099। হ্যাঁ, 0.0099। এই ভ্যালুটাই হচ্ছে -2.33। কি বুঝতে পেরেছ? তোমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা অ্যান্সার দেখেছিলা
যে জেটের মান -2.33 এর বামের এরিয়ার প্রবাবিলিটি কত। তো বামের এরিয়ার প্রবাবিলিটি বের করার ফর্মুলা এই জেট টেবিল থেকে দেখে দেখে তোমরা বের করবে। তাহলে এখানে পেয়েছে কত, 0.0099। আচ্ছা, আমি এখন আর একটি জিনিস দেখাতে চাচ্ছি, যে উদাহরণস্বরূপ দেখি তোমরা পারো কিনা, আশা করি পারবে। আমি চাচ্ছি যে যে ভ্যালুটা বের করতে চাচ্ছি, যে প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল, আচ্ছা ইকুয়াল তো দিতে পারিনি, এইভাবে দিলাম, সরি, লেস দেন ইকুয়াল জেটের মান ধরো 1.59, এই মানটা, অর্থাৎ এর অর্থ হলো জেটের মান 1.59 বা তার চেয়ে কম, তার প্রবাবিলিটিটা কত। তাহলে এখান থেকে তোমরা কি চার্ট থেকে খুঁজে বের করতে পারবে? আমার প্রশ্ন কি বুঝতে পারছো? আমি কিন্তু দেখো এগুলি ম্যানুয়ালি অফলাইনে ধরে ধরে করাতাম, এখন তো আর অফলাইন নাই, অনলাইন। সো আমার একটা প্রশ্ন এখানে থ্রো করেছি। প্রশ্ন হলো প্রবাবিলিটি অফ জেড লেস ইকুয়াল 1.59, তাহলে জেড টেবিল থেকে তার মানটা কত আসবে? So 0.949441 এটা। তাহলে একজন বলেছো পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইউ আর রাইট। তাহলে সিস্টেমটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। সিস্টেম হলো প্রথমে 1.5 বরাবর খুঁজে নিবে, 1.5 বরাবর খুঁজে নিলা, ওকে। তারপরে আসো তুমি, এতক্ষণ তো রো ওয়াইজ খুঁজেছো, এখন কলাম ওয়াইজ। লাস্ট ডিজিটটা হলো 9, দ্যাট ইজ 0.09। সো এই বরাবর তুমি খুঁজে নিলা, তারপরে দুইটার মধ্যে কমন যা তাহাই হলো তোমার রেজাল্ট, অর্থাৎ 1.9441। জি বুঝতে স্যার, বুঝছি পেরেছো? স্যার। জি স্যার, জি, বুঝছি এবার, বুঝছি, ভালো করে বুঝছি এবার। ঠিক আছে। তাহলে আরেকটা দিয়ে দেখি পারো কিনা, আশা করি জি পারবে। স্যার, জি স্যার। সবাই শিখতে হবে, এগুলি না শিখলে কিন্তু আমরা পারবো না। যে প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল, হ্যাঁ, মনে করো যে 0.34, এটা একটু বের করো তো দেখি। So 0.6331। স্যার 0.6331। 0.6, আচ্ছা দেখে আমি খুঁজে বের করে প্রথমে 0.3 বরাবর রোটেট করাবো। 0.3 বরাবর যদি আমরা মুভ করি, তাহলে গেলাম পুরোটুকুতে ঘুরলাম প্রথম, ওকে। তারপরে আমাদের 4 হ্যাঁ পয়েন্ট 4 বরাবর যদি রোটেট করি, এই তাহলে কমন আসছে 0.331। সো 0.63331। সরি 0.6331। আশা করি তোমরা কিভাবে জেড টেবিল থেকে মান বের করবে তা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা দিচ্ছি, সেটা হলো দেখো, এখান থেকে আমাদের মোটামুটি অঙ্কগুলির আইডিয়া এসে যাবে। আমি চাচ্ছি সাপোজ প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন সাপোজ 2.38, জেটের মান 2.38, এটা আমরা বের করতে চাচ্ছি। 2.38 এর চেয়ে বড় তার প্রবাবিলিটিটা কত। এটা কিন্তু কথাগত দিক থেকে বোঝা যায়, আমরা যদি গ্রাফ ড্রয়িং করি। আমি একটি গ্রাফ ড্রয়িং করতেছি এই ইয়ের মধ্যেই, চার্টের মধ্যে তোমাদেরকে বোঝানোর জন্য। মনে করো এই হলো আমাদের প্রবাবিলিটি গ্রাফটা, দেখতে পাচ্ছ? জি, তাহলে এই হলো মিডলের 0,
আর 2.23 সাপোজ, এটা হলো 2.23। এই যে 1 ফোঁটা 4 বার 2 চোখে 14 দিন, এইটা এই দুইটা, এটা আমার। সরি, তাহলে আমাদের যে প্রশ্নটা করেছি 2.38, সরি 2.38, ওকে, এই ভ্যালুটা যদি হয়, তার চেয়ে বড় প্রবাবিলিটি এরিয়াটা যখন আমরা খুঁজে বের করব, তখন কিন্তু আমার এরিয়াটা হবে এই এরিয়াটা, তাই না? তোমরা কি সবাই বুঝতেছো? জি স্যার। আচ্ছা, যেহেতু এর অর্থ হলো 2.38 এর ডানের এরিয়া, তাহলে আমরা কিভাবে বের করব সেইটা? এটা বের করার সহজ পদ্ধতি হলো এই 2.38 পর্যন্ত যদি এরিয়া ক্যালকুলেশন করি, তাহলে এই খালি এলাকাটা পেতাম। যদি আমরা হিসাব করতাম যে প্রবাবিলিটি অফ 2.28 লেস অর ইকুয়াল 2.28 হলে আমরা এই পুরো এলাকাটা পেতাম। আবার এটাও জানি টোটাল নরমাল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ভ্যালু হলো 1। 1 থেকে যদি এই বড় এলাকাটা বাদ দেই, তাহলে কিন্তু এই ছোট এলাকাটা পাবো, তাই না? অর্থাৎ এর রেজাল্ট হবে যে এটা সমান কি হবে, 1 মাইনাস probability of z less equal 2. কত বলেছি, 38। কথা কি বুঝতে পেরেছো? এর অর্থ হলো probability of মানে 1 মাইনাস probability of z less than or equal 2.38, অর্থাৎ এই পুরো এলাকাটা বাদ দিব কার কাছ থেকে, 1 থেকে। এবার হিসাবটা কত হয়, 2.38 এর ভ্যালুটা কত হয় আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি না, আমরা পেতে হলে আমাদের একটু উপরে উঠতে হবে, তাই না? 2.38 আমার মনে হয় আমরা পেয়ে যাব, তবে উপরে তো দেখতে পাচ্ছি না, উপরেরটা এইভাবে হিসাব করে করে আমরা নিতে পারি যে শেষেরটা 9, 2.38 এটা 988। তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, 2.38 এই বরাবর শেডিং করব, এবং এই বরাবর আমরা 8 বরাবর শেডিং করলে কমন রিজিয়ন কত আসে, 0.9913। তার মানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি আসে, যে 1 মাইনাস পয়েন্ট ডাবল নাইন ডাবল ওয়ান 1 মাইনাস 0.9913, তাই তো, ইজ ইকুয়ালস টু, এটা যা আসে, তার মানে বোঝাই যাচ্ছে অনেক ছোট আসতেছে, ক্যালকুলেশন করলে কত হয়, যে 1 মাইনাস 0.9913, রেজাল্ট আসতেছে আচ্ছা আমরা 0.0087 0.0087 এরকম আসতেছে। তার মানে এই ক্ষুদ্র এরিয়ার প্রবাবিলিটিটা আমরা এইভাবে বের করব। তো এতক্ষণ আমরা এই জেড টেবিলের মাধ্যমে কিভাবে ফাংশনাল ভ্যালু থেকে প্রবাবিলিটি বের করতে হয় একটু ইন্টারেক্টিভ আলোচনা তোমরাও করলা, আমিও করলাম। এই ছিল মোটামুটি জেড টেবিল। তোমাদের কাছে অলরেডি আমি জেড টেবিল প্রোভাইড করেছি মনে হয়, হ্যাঁ জেড টেবিল প্রোভাইড করেছি, আর এখান থেকে মানগুলি নিয়ে হিসাব নিকাশ করে তোমরা দেখবে। চলো এবার আমাদের যে পড়াচ্ছিলাম ওই স্লাইডটার দিকে একটু যাই। এখানে ছিলাম, এখন কি বলতে পারবা যে হ্যাঁ হ্যাঁ এই প্রশ্ন অনুযায়ী, প্রশ্নটা হলো ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট ইজ স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ থেকে লেফট অফ দি জেড ইকুয়ালস টু 2.33।
-2.33 এর বামের অংশের প্রবাবিলিটি। আর বামের অংশের প্রবাবিলিটি বের করার যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদের জেড টেবিল থেকে খুঁজে বের করে দেখিয়েছি, এবং সেটা ছিল 0.0099। আশা করি তোমরা এরই মাঝে জেড টেবিল বুঝতে পেরেছো। এবার আসো হঠাৎ নেটওয়ার্ক চলে গেল, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমি এটাও কিন্তু আলোচনা করে ফেলছি, দেখো তোমরা বুঝবে। ফাইন্ড দি এরিয়া আন্ডার দ্য স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ টু দ্য রাইট অফ জেড ইকুয়ালস টু 0.94। জেড ইকুয়ালস টু 0.94 এর ডানের অংশ। তো ডানের অংশ বের করতে হলে আমরা তো জানি টোটাল প্রবাবিলিটি 1 থেকে 0.94 এর বামের অংশ বিয়োগ করে দিব, তাহলেই বের হবে। আর সেই 0.94 এর রেজাল্ট সেটা আমরা খুঁজে নিয়ে আসব ফ্রম দি জেড টেবিল। ক্লিয়ার? বুঝো নি? বারবার নেটওয়ার্ক আপ এন্ড ডাউন হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। বুঝলাম না, এই ব্রডব্যান্ড কানেকশন আপ এন্ড ডাউন করতেছে। যাই হোক, এখন দেখা যাচ্ছে। যে কথা বলছিলাম, প্রশ্নটা হলো জেটের মান 0.94 এর ডানের অংশের প্রবাবিলিটি, দ্যাট ইজ রাইট অফ দি জেট ইকুয়ালস টু 0.94। তাহলে এটা বলেছিলাম যে টোটাল প্রবাবিলিটি হলো 1 থেকে 0.94 পর্যন্ত যে প্রবাবিলিটি, সেটা বাদ দিয়ে দিলেই আমরা অবশিষ্ট প্রবাবিলিটিটা পাবো, যা কিছুক্ষণ আগে একবার আলোচনা করেছিলাম। এইটা হলো ইন বিটুইন টু পয়েন্টস, দুটি পয়েন্টের মধ্যবর্তী এরিয়া যদি হয়, তাহলে মধ্যবর্তী এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করা যায়, কে পারবে? এইটা দেখো, আমরা তোমাদের কাছে কিন্তু আছে, বিশেষ করে জেড টেবিলটা আছে। এটা দুই ভাবে করা হয়েছে। আমি দুই ভাবে যে অংশটুকু করা হয়েছে এটার একটু অ্যানালাইসিসটা একটু দেখাচ্ছি। দেখো, মিডলের প্রবাবিলিটি থেকে, মানে হাফ অফ দি প্রবাবিলিটি থেকে একটা বিয়োগ করেছে, ইত্যাদি ইত্যাদি করে ফাইনাল একটা রেজাল্ট করেছে। আমি তোমাদেরকে এই পোর্শনটা ডিরেক্টলি দেখাবো ফ্রম জেড টেবিল। প্রশ্নটা কি একটু পড়ে নাও। প্রশ্নটা হলো জেড ইকুয়ালস টু -1.98 থেকে শুরু করে এই যে -1.98, আর জেড ইকুয়ালস টু 1.07 পর্যন্ত, এই 1.07 পর্যন্ত যেই এলাকাটা আসবে তার প্রবাবিলিটি কত বের করব। তো আমরা প্রথমে বের করব প্রবাবিলিটি অফ জেড ইজ ইকুয়ালস টু 1.07। 1.07 পর্যন্ত যদি আমরা বের করি, তাহলে কি বের হবে? এই পুরো এলাকাটা বের হবে। খেয়াল করেছো? আর প্রবাবিলিটি অফ জেড ইকুয়ালস টু -1.98 যদি আমরা বের করি, তাহলে কি বের হবে? এই অংশটুকু বের হবে। তা দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমি যদি তোমাকে একে দেখাই বা লিখে দেখাই, তাহলে আমাদের এই প্রবাবিলিটিটা হলো এই টাইপের, যে প্রবাবিলিটি অফ স্যার আপনার কথাটা স্যার একটু বাধা বাধা, মানে একবার করে অফ হয়ে যাচ্ছে আবার করে আসতেছে, এইভাবে আসতেছে। আমিও বুঝতেছি, কারণ হলো নেটওয়ার্ক এই যাচ্ছে এই আসতেছে। আচ্ছা, -1.98, then less than equal জেড, আমি লেস দেন ইকুয়াল লিখতে পারিনি, তাই এইভাবে লিখলাম। হ্যাঁ, 1.07 এই জিনিসটা বের করতে হবে আমাদের। এই প্রশ্ন থেকে এই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে যে প্রবাবিলিটি অফ হোয়াট, প্রবাবিলিটি অফ -1.98 থেকে শুরু করে
জেটের মান লেস দেন ইকুয়াল 1.7 পর্যন্ত। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো যে probability of জেট লেস দেন ইকুয়াল কত 1.7, আগে বড়টা লিখবো 1.07। 07 হ্যাঁ, এটা থেকে আমরা বাদ দিব probability of minus 1.98, probability of z less equal minus 1.98, এটা হবে আমাদের রেজাল্ট। তাহলে কত আসে কে বলতে পারবা? তাহলে দেওয়া আছে স্যার। হ্যাঁ, এটা আচ্ছা দেখি আমরা চার্টে যাই। আমরা দুটো নাম্বার মনে রাখলাম যে 1.07 এবং -1.98। চলো আমরা দেখি পারি কিনা। আমাদের কাছে যে টেবিলটা ছিল সেই টেবিল অনুযায়ী যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো। প্রথমে 1.07 এরটা ক্যালকুলেশন করব, তাই তো? 1.07 তোমাদের সবার কাছেই তো টেবিলটা দেখতে পাচ্ছ। 1.07 কত হয় দেখো তো। 1.07 0.5675 0.8577 না? 1.07, তাহলে 1.0 দিয়ে আগাইতে থাকি, আগালাম, আর হলো স্যার 7। 0.8577 ইয়েস ইয়েস, 1.5 0.8577 পেয়ে গিয়েছি আমরা 0.8577। তাহলে আমরা 77 পেলাম 0.8577। এইটা থেকে আমরা বিয়োগ করব কোন অংশটুকু? আমাদের -1.98, -1.98। তাহলে দেখি -1.98 কত। -1.98 না, এই এখানে আছে। তাহলে ড্রয়িং করলে কত হয়? -1.98, আর 8টা হলো এটা কত? 0.0239। 0.0239। তাহলে দুইটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে ইন্টেরিয়র প্রবাবিলিটিটা আসবে 0.8577 -0.0239। সো ক্যালকুলেশন করে আমরা টোটাল প্রবাবিলিটি পেয়েছি 0.8338। এটা ডাইরেক্ট দুটা চার্ট থেকেই আমরা সরি জেড টেবিল থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলছি। আমরা যদি তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কত দেখলাম দেখো মিলে কিনা। আমরা জেড টেবিল থেকে কি এই মানটা পাইনি? তোমরা মনে হয় শেয়ারটা দেখতে পাচ্ছিল না। জি না স্যার। এবার দেখো, প্রথমে 0.8577 একটি মান আমরা বের করেছি, তারপরে 0.0239 বের করেছি, দুইটা বিয়োগ করলে এই হলো রেজাল্ট। এভাবে আমরা এই জেড টেবিল ব্যবহার করে ইন্টেরিয়র রিজিয়ন বা আউটার রিজিয়ন বা ইনার রিজিয়ন যে কোনো প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। আচ্ছা, আমাদের নেক্সট যে প্রবলেমটা আলোচনা করতেছি, তোমাদের যদি বোঝা হয়ে যায় তাহলে তোমাদের অঙ্ক নিয়ে আর প্রবলেম হবে না। দেখো, একজন একটু রিড করো প্রশ্নটা। If a random variable x is normally distributed, you can find the probability that x will fall in a given interval by calculating the area under the
নর্মাল কার্ভ ফর দ্যাট ইন্টারভাল। এখানে স্যার আচ্ছা। মিউ সমান 10 আর সিগমা 5 দেওয়া আছে। হ্যাঁ, আর এক্স এর মানও কিন্তু দেওয়া আছে। সেই এক্স এর মানটা হলো এই এক্স এর মান 15 এর চেয়ে ছোট, 15 এর চেয়ে ছোট। সো এখানে আমরা জেড এর মান বের করব, জেড এর মানটা বের করব। জেড সমান কি বলেছিলাম মনে আছে? জেড সমান বলেছিলাম এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, তাই না? ওই যে শুরুতে বলেছিলাম, মনে পড়ে কিনা দেখো, জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। মিউ এর মান 10, তাহলে এক্স এর মান যদি 15 হয়, 15 থেকে 10 বাদ দিলে থেকে 5, আর 5 দ্বারা ভাগ করলে হয় 1। তাহলে জেড এর মান 1 এর চেয়ে ছোট হয় না? কি জি বুঝতে? স্যার 1। হ্যাঁ, প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1। তাহলে 1 এর চেয়ে ছোট আমাদের টেবিল থেকে খুঁজে নিয়ে আসবো ভ্যালুটা, তাই তো? টেবিল থেকে যদি খুঁজে বের করে নিয়ে আসি, দেখো এই যে টেবিল থেকে আমরা খুঁজে বের করে নিয়ে আসছি, বাম দিকে দেখালাম এক্স ভেরিয়েবল দিয়ে নরমাল ডিস্ট্রিবিউশন, আর ডান দিকে দেখানো হলো জেড ভেরিয়েবল দিয়ে নরমাল ডিস্ট্রিবিউশন। আর এই ফর্মুলাটা আমরা জেড এর মান যে 1 এর চেয়ে ছোট সেই অংশটুকু আমরা ক্যালকুলেশন করে বের করলাম। হ্যাঁ, আর শেডেড এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই রেজাল্টটা কোথায় থেকে পাবো? জেড টেবিল থেকে। মনে আছে? এটা তোমরা বের করে দেখিও যে 1 এর জন্য 1 মানে কি 1.000, 1 মানে হলো 1.000। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমার কাছে জেড টেবিল দিয়ে ইউজ করা অনেকটা ইজি মনে হচ্ছে, আশা করি তোমরাও পারবে। অ্যানাদার এক্সাম্পল, the average on a statistics test was 78. average 78 মানে মিউ এর মান 78 আমরা পড়েছি। মিউ বা মিন is the average and which is the parameter of the normal distribution, আর তার মানে মিউ এর মান 78। প্রথম কথা থেকে আমরা বুঝতে পারলাম, আর আমাদের মিউ এর মানটা হলো 78। ফাইন। উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা আর ভেরিয়েন্স হলো সিগমা স্কয়ার। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এক্স এর মিউ হলো 78 এবং 8 হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সিগমা। তাহলে if the test scores are normally distributed, find the probability that a student receives a test score less than 90, 90 এর চেয়ে কম পেয়েছে তার প্রবাবিলিটি বের করো। কথা কি বোঝা যাচ্ছে? এটা বের করতে হবে, এক্স এর মান 90 এর চেয়ে কম। তো এক্স এর মান 90 এর চেয়ে কম ক্যালকুলেশন করে এটা জেটে শিফট করতে হবে। এই জেটে শিফট করতে হলে কিভাবে শিফট করতে হয়, শিফটিং স্কেলটা কিন্তু সাইডে দেয়া আছে, দেখে নাও যে এক্স মাইনাস মিউ বাই সিগমা, দ্যাট ইজ জেড এর মান 1.5। এইভাবে আমরা জেড এর মান 1.5 এর চেয়ে ছোট এরিয়াটা ফ্রম জেড টেবিল থেকে বের করব। আশা করি তোমরা বুঝতেছো নরমাল ডিস্ট্রিবিউশন আগের ডিস্ট্রিবিউশনগুলির চেয়ে সামথিং ডিফারেন্ট। এখানে আরো একটি অঙ্ক নেওয়া হয়েছে, পুরোপুরি করে দেওয়া হয়েছে। এটা হলো ঠিক উল্টাটা, যে গ্রেটার দেন 85 তার সম্ভাবনা কত। ওইটা ছিল লেস দেন 90 আর এটা হলো গ্রেটার দেন 85। তার মধ্যে আমাদের মিন দেওয়া আছে 78 আর ভেরিয়েশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 8। ক্যালকুলেশন করে আমরা সেটা বের করব এবং কথা অনুযায়ী অ্যান্সার হবে। আশা করি এগুলি তোমরা বুঝবে। এখানেও ইন বিটুইন দেওয়া আছে, আমি গ্রাফ, স্কেল চেঞ্জ এবং সাথে তো তোমাদের যে ফর্মুলার জেড টেবিল থাকবেই। আশা করি তোমরা ক্যালকুলেশন ঠিকঠাক মতো করতে পারবে।
আমাদের এই স্লাইডটা মোটামুটি অঙ্ক দিয়ে আমরা পরিপূর্ণ করেছি। এখানে আরো একটি বই থেকে অঙ্ক নিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারো যে কালার ভেরিয়েশন হয়। নো প্রবলেম, আমাদের বেসিক জিনিস হলো আমরা প্রশ্নগুলি বুঝি কি না, এটা হলো দেখার বিষয়। ঠিক আছে, সো এখানে একইভাবে আমাদের দুইটা প্যারামিটার থাকে, সিগমা এবং মিউ, আর হলো নর্মাল স্ট্যান্ডার্ড ভেরিয়েট জেড। এই জেডটা ভেরিয়েবল, এটা ক্যালকুলেশন করে আমরা চেষ্টা করব করে দেওয়া যাবতীয় অঙ্কগুলি সলভ করার জন্য। ঠিক আছে, আমি আর এদিকে করলাম না। আর জেড টেবিল ইউজ করে করে তোমরা কিভাবে বের করবে সেটা তোমাদের উপরে রয়ে গেল। অবশ্যই এগুলি থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এই অঙ্কটা আমি কোন ফর্মুলায় করব? এটা কি আমি বাইনোমিয়ালে করব, না পয়সনে করব, না নরমালে করব? ঠিক আছে, সো এখানে এই জিনিসটা আমাদের ডিপেন্ড করবে আমরা এটা কিভাবে করতে চাই। সো এখানে একটা অঙ্ক আমরা 400 বার টস করা হয়েছে একটা কয়েন, এটা মূলত বাইনোমিয়াল দিয়েও করা যায়। ঠিক আছে, অর্থাৎ ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ঠিক এই অঙ্কটা আমরা নর্মাল দিয়েও করতে পারি, বিকজ আওয়ার কয়েন সিস্টেম দ্যাট ইজ টস আর আনবায়াসড। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা আনবায়াসড, সেই ক্ষেত্রে আমরা নর্মাল দিয়েও করতে পারি। তবে মোর উত্তম হলো এই টাইপের প্রবলেম আমরা বাইনোমিয়াল দিয়েও করতে পারি। আর কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বাইনোমিয়ালে হয় না, কারণ বাইনোমিয়ালে এখানে প্যাটার্নটা দেখো, যদি একটু খেয়াল করো যে গ্রেটার অর ইকুয়াল 180, লেস দেন 225, বিটুইন 192 টু 216। তো এই ইন্টারভ্যালের মধ্যে বাইনোমিয়ালগুলি করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে, বাইনোমিয়ালগুলি দেখিও। আর সো অঙ্কের প্যাটার্ন অনুযায়ী আমরা এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। তো এখানে তোমাদের জন্য আরো 3টি হোমওয়ার্ক নিয়ে এসেছি, তোমরা এগুলি করবে, না পারলে আমার সাথে যোগাযোগ করবে, বা কতটুকু হলো সেটাও যোগাযোগ করবে, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। আর এই আগামী উইকের মধ্যে তোমরা কি কি টেস্ট দিবে তার শর্টিংটা আমি উইদিন 2 days, আজকালকের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ঠিক আছে, আমরা পরীক্ষাও দিব, এট দ্য সেম টাইম আমাদের বাকি সিলেবাসটুকু শেষ করতে হবে। সিলেবাস আসলে স্ট্যাটিস্টিক্সের অনেকটা